বিরতির আগে আপনাদের বলছিলাম দিলীপ ঘোষ তাকে নির্বাচন কমিশন যে শোকজ করেছে তার জবাব দিলেন দিলীপ ঘোষ এবং তিনি সেখানে বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তিকে আঘাত দেওয়ার জন্য তিনি এ ধরনের কথা বলেননি। ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে তার এই বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে দাবি করছেন দিলীপ ঘোষ। মমতাকে নিয়ে যে মন্তব্য দিলীপের, সেই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, নালিশ জানিয়েছিল তৃণমূল এবং নির্বাচন কমিশন শোকজ করেছিল দিলীপ ঘোষকে। কেন এই ধরনের মন্তব্য কারণ দর্শাতে বলা হয়েছিল, সেক্ষেত্রে দিলীপ ঘোষের অভিযোগ যে তার বক্তব্যের একটি অংশ তুলে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মৈত্রী, দিলীপ ঘোষের কি বক্তব্য, অর্থাৎ তাকে যে শোকজ করা হয়েছিল সেই শোকজের প্রেক্ষিতে কি বলছেন তিনি? দেখো, শোকজের পরিপ্রেক্ষিতে তিনি দিলীপ ঘোষ তার বক্তব্য জানিয়েছেন নির্বাচন কমিশনকে এবং সেখানে তিনি বলছেন যে কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থা করার উদ্দেশ্যে তিনি এই বক্তব্য রাখেননি। বক্তব্যের একটা অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এমনই কিছুটা বয়ান রয়েছে তার চিঠিতে এবং ইতিমধ্যে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে তিনি জমা করেছেন এবং সেই চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হয়েছিল দিলীপ ঘোষকে এবং সেখানে আজ বিকেল 5টার মধ্যে তাকে তার বক্তব্য জানানোর জন্য বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেই অনুযায়ী কিন্তু দিলীপ ঘোষ আজ কিছুক্ষণ আগে তার বক্তব্য তিনি জানিয়েছেন এবং লিখিতভাবে তার সেই বয়ান মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এসে পৌঁছেছে এবং তারা সেই বয়ান পাঠিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এবং সেই বয়ানে সেখানে উল্লেখ করা রয়েছে, যেটা আমরা কমিশন সূত্র মারফত জানতে পারছি, যে সেই উল্লেখ করা রয়েছে যে কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থা করার উদ্দেশ্যে তিনি সেই কথা বলেননি। তার বক্তব্যের একটা অংশকে তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ফলে তিনি এখানে বারবার করে তিনি এটা বলতে চেয়েছেন যে কাউকে ব্যক্তিগত হেনস্থা করা বা কাউকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না, তেমনটাই কিন্তু এই বয়ানেও উঠে এসেছে দিলীপ ঘোষের তরফ থেকে। অতনু, তবে সেক্ষেত্রে মৈত্রী আমার খুব সংক্ষেপে একটু তোমার থেকে জানার রয়েছে, আরও একবার জানতে চাইবো বলা ভালো, যে এই যে বক্তব্য দিলীপ ঘোষ পেশ করলেন, তিনি অভিযোগ করলেন যে তার বক্তব্যের একটি অংশ তুলে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তার এই শোকজের জবাব নিয়ে এবার কমিশন কি করবে? দেখো, কমিশনের তরফ থেকে যখন শোকজ করা হয়েছিল সেই শোকজ লেটারে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল যে তারা এই বক্তব্যকে তারা সমর্থন করেন না এবং এই বক্তব্যকে অত্যন্ত ডিসরেসপেক্টফুল বলে তারা মনে করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা দিলীপ ঘোষের তরফ থেকে তারা জবাব তলব করেছিলেন এবং সেই জবাব দেখে, অর্থাৎ দিলীপ ঘোষ আজকে যে জবাব পাঠিয়েছে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশন তার সেই জবাব খতিয়ে দেখবেন এবং যদি তারা সন্তুষ্ট হন তাহলে তারা সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করবেন না, কিন্তু যদি তারা সন্তুষ্ট না হন দিলীপ ঘোষের জবাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ মৈত্রী। কোন বক্তব্যের কথা বলা হচ্ছে, কোন বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন শোকজ করে দিলীপ ঘোষকে, কোন শোকজের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলছেন তার বক্তব্যের একটা অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এই সেই বক্তব্য, যে বক্তব্য নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়, নির্বাচন কমিশন শোকজ করে। নির্বাচন কমিশনের মনে হয় যে এই ধরনের বক্তব্য, কাউকে হেনস্থা করা হচ্ছে, এই ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না। সেই শোকজের জবাবে দিলীপ ঘোষ বলছেন যে তার যে মন্তব্য, সেই মন্তব্য কাউকে ব্যক্তিগত হেনস্থা করার জন্য নয়, বরং তার বক্তব্যের একটি অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা। আপনি শুনলেন আমাদের কাছে যে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে, আপনাকে শোনালাম আমরা, যে দিলীপ ঘোষ শোকজের জবাব দিতে গিয়ে বলছেন যে তার বক্তব্যের একটি অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষের বক্তব্যের সারাংশ হচ্ছে বেড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। ঘটনাটা এত কিছু কথা বলে তারপরে বলছেন আমি ব্যক্তিগত আক্রমণ করিনি।
মাননীয়ার নাম নিয়ে বলছেন, তার পিতৃ পরিচয় চাইছেন, এত বড় এমন নোংরা কথাবার্তা বাংলার রাজনীতি কেন পৃথিবীর রাজনীতিতে সেইটা হচ্ছে, এটা চলে না। আর তারপরে ওই শোকজের উত্তরে বলছেন যে আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আমাকে হাড়ি কাটে ঝোলানো হচ্ছে, আমাকেই ফাটানো হচ্ছে। আহা, যে নিজে এখন বলছেন যে আহা আমি হচ্ছি নির্যাতিত। এই দিলীপ ঘোষের সাহস নেই বলে এইসব কথা বলেছেন। অন্য সময় বলেন দিলীপ ঘোষ পেছিয়ে যায় না, দিলীপ ঘোষ যে কথা বলে সেই কথা রেখে দেয়। আর আজকে নির্বাচন কমিশনের সামনে আমরা জানি না উনি কি উত্তর দিয়েছেন বিজেপির শোকজকে, কারণ সেটা হচ্ছে ঘরের মধ্যে ঠিকই তো, কি করে। ঠিকই তো। জয়প্রকাশ বাবু ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন, এবং আপনাদের আরেকবার চট করে শুনিয়ে রাখতে চাইবো এত কিছু দিলীপ ঘোষের কোন মন্তব্যের প্রেক্ষিতে, যার জন্য নির্বাচন কমিশনের শোকজ, সেই শোকজের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলছেন তার বক্তব্যের একটিমাত্র অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। শুনুন। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। ওদিকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে, সেখানে আজ তৃণমূলের 5 প্রতিনিধি, তারা সেখানে গিয়ে কি অভিযোগ করলেন, আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। এজেন্সি রাজনীতির অভিযোগ, একটু ডিটেলে জানতে চাইবো কি অভিযোগ করে এলেন তারা। আবির, দেখো, কিছুদিন আগে মহুয়া মৈত্রর বাড়িতে সেখানে গিয়ে সিবিআই তারা যায়, ইডির তরফ থেকে তাকে ডেকে পাঠানো হয়। মন্ত্রী চন্দনা সিনহার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালিয়েছে। অন্যদিকে হচ্ছে আইটি রেডের ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার কাউন্সিলরের বাড়িতে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা, প্রার্থী, মন্ত্রী, কর্মী যারা রয়েছেন বেছে বেছে তাদের বাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে, এবং নির্বাচনের আগেই আসলে গোটা প্রক্রিয়ায়, নির্বাচন প্রক্রিয়া থেকে যাতে এরা দূরে থাকেন, প্রচার যাতে না করতে পারেন, সেই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তাদের বক্তব্য যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে আইন রয়েছে, নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখভাল করে, ফলে তারা গোটা বিষয়টাতে নজরদারি চালাক এবং নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে জানাক। এর আগে এই প্রসঙ্গে মহুয়া মৈত্র তিনি চিঠিও দিয়েছিলেন নির্বাচন কমিশন যাতে যথাযথভাবে কোনো একটা রুল বা গাইডলাইন তৈরি করে দেন। সেই প্রসঙ্গের কথা এই দিনকে আজকে ফের আরো একবার নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে তৃণমূল কংগ্রেসের যারা গিয়েছিলেন তারা জানিয়েছেন, এবং এই মর্মে একটি চিঠিও তারা নির্বাচন কমিশনকে দিয়ে এসছেন। আগামী সোমবার ফের তাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে গিয়ে দেখা করবেন এবং এই বিষয় নিয়ে তাদের যে বক্তব্য সেটা তারা জানাবেন। ধন্যবাদ আবির। শশী পাঁজা কি বলছেন এই প্রসঙ্গে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গুলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা, কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস, এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি। তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানান এই সমস্ত কৌশল। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে, এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে। এই সময় জিজ্ঞাসাতে সকলেই নেমেছে, 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। তাহলে এখানে কোথাও না কোথাও ব্যয়বিচার হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় যারা আমাদের অফিসিয়ালস, আধিকারিকরা রয়েছেন তাদের প্রচুর মুভমেন্ট করানো হয়েছে। প্রথা বলে এটা যে নির্বাচন চলতে দিন, নির্বাচনের পরে যা তদন্ত ইত্যাদি করতে চান করবেন। আর এই প্রসঙ্গে যখন বিজেপির প্রতিক্রিয়া জানতে চাইলাম আমরা, দিলীপ ঘোষ বলছেন ইলেকশন কমিশনের চক্কর কাটতে কাটতে ইলেকশনই শেষ হয়ে যাবে। তৃণমূল নির্বাচন কমিশনের চক্কর লাগাতে লাগাতে নির্বাচন পার হয়ে গেছে, বাঁচার কোনো রাস্তা নেই। কারণ আকণ্ঠ দুর্নীতিতে ডুবে যাচ্ছে পার্টি এবং তার নেতারা, কেউ ছাড় নাই। আর সব বাড়ি থেকে টাকা পয়সা দলিল বেরোচ্ছে, পাপের ঘোড়া ভরে গেছে। দেশের আইন তার কাজ করছে, নির্বাচন কমিশনে যান বা অন্য কোথাও বা ইউএনওতে যান, জবাব তো দিতে হবে। কেজরিওয়াল কি টিএমসি করেন নাকি? টিএমসির লোকেরা যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তো তার বাড়িতে তো ইডি সিবিআই যাবে, অন্যের বাড়ি দিতে যাবে না। দিনভর প্রচারের ঝাঁঝ বাড়ছে এবং সেই প্রচার কখনো কখনো সুরেলা হচ্ছে, প্রচারে সুর শোনা যাচ্ছে, কখনো কখনো শ্রুতিমধুর হচ্ছে সেই প্রচার। যেমন দীপশিতা ধরের প্রচার, প্রচারের পরে গান। হাওয়ায় পেয়েছি
দিল শিরশিরানিরা, হাওয়া দিল টানা, হাওয়া দিল ভেজা স্যান্ডেল, উল্টি কানা মরে রে, হলুদ আলমে আবির মাখলাম, হে 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 হে। এ তো গেল প্রচারের একটা ছবি। প্রচারে গিয়ে এমন একজনের সঙ্গে দেখা করে এলেন অর্জুন সিং, যাকে একসময় বলা হতো বঙ্গ রাজনীতির চাণক্য, ভোটের মাস্টার প্ল্যানার, মুকুল রায়। অর্জুন সিং তার সঙ্গে দেখা করে এলেন। ভোট প্রচারে গিয়ে তার বাড়িতে গিয়েছিলেন, কাঁচরাপাড়ার ঘটক রোডে তার বাড়ি, গিয়ে আশীর্বাদ নিয়ে এলেন। এর আগে অবশ্য কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়েও আশীর্বাদ নিয়েছিলেন। দেখুন, আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তড়িৎবাবুর কাছেও, আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও। আমি আশীর্বাদে মানে পাওয়া যোগ্য, কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন। আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে। ওনার আশীর্বাদ নিলাম, উনি আমাকে বিজয় ভব বললেন, উত্তরই পড়ালেন। এই জয় আমার নিশ্চিত আছে। কেমন দেখলেন মুকুলের শরীর কেমন আছে? মুকুলদার শরীর ভালো। আমাকে 1 সেকেন্ডের মধ্যে ঢুকলাম, তখনই বলে আয় অর্জুন আয়। আমার সঙ্গে বসে চায় খেলেন। শুভ্রাংশু আমার ছেলে মতন। শুভ্রাংশু রাজনীতিক ব্যাপার নেই, রাজনীতি আমি কোনো আলোচনাও করি না। কয়েকদিন আগে পার্থভূমিক এসেছিল, সে আসতেই পারে, কেউ আসবে, একটা রাজনীতিক ব্যক্তি, দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ, সবাই আসতে পারে। বলছিলাম আমরা প্রচারে ঝাঁজ আছে, আবার কোথাও কোথাও প্রচার বড় রঙিন, যেমন বেলুন ওড়ানো, ঠিক তেমনই সৌগত রায়ের পায়রা ওড়ানো এবং ধুতি পরে স্লিপারটা খুলে ফুটবলের শট নেওয়া। ভোটের মুখেই আবার নগদ টাকা উদ্ধার। কত টাকা? দুদিন ধরে আইটি রেডের পর চেতলার বাড়ি থেকে অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অর্পিতা, কত টাকা উদ্ধার হলো, কার বাড়ি থেকে উদ্ধার হলো? দেখো, চেতলার এক ব্যবসায়ী বাড়ি থেকে প্রায় 58 লক্ষ টাকা উদ্ধার করলো আয়কর দপ্তর। গত পরশুদিন আয়কর দপ্তরের আধিকারিকরা এই চেতলার এই ব্যবসায়ীর বাড়িতে তারা আসে এবং ম্যারাথন তল্লাশি চলে। গতকাল রাত 3টে পর্যন্ত এই তল্লাশি অভিযান করে সেই বাড়ি থেকে প্রায় 58 লক্ষ টাকা তারা উদ্ধার করেছে। যে প্রশ্নটা এই আধিকারিকরা যেটা তুলছেন, যে এই বিপুল পরিমাণ টাকা বাড়িতে রাখার কারণ কি এবং কোথা থেকে এই টাকা এলো, অর্থাৎ নির্বাচনের আগে ফের শহরে এই 58 লক্ষ টাকা যে উদ্ধার হলো ব্যবসায়ীর বাড়ি থেকে, কি পারপাসে সেখানে রাখা হয়েছিল এবং এর সোর্স অফ ইনকাম বা আয়ের উৎস কি, সেই বিষয়ে জানতে চায় আয়কর দপ্তরের আধিকারিকরা। সেই কারণে এই ব্যবসায়ীকে পরবর্তীকালে তদন্তের স্বার্থে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই আয়কর দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ।